নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এটা আমাদের কেমিস্ট্রির ক্লাস এবং এই ক্লাসে আমরা পরমাণু সম্পর্কে জানব। তো শুরু করি। দেখো, প্রথমে তোমাদের পরমাণু সম্পর্কে বলার আগে তোমাদের যে পরমাণুর যে টেবিলটা আছে, কেমিস্ট্রির টেবিলটা আছে সেই সম্পর্কে জানাই। দেখো, টেবিলের মধ্যে প্রথমত আছে কিছু মৌল। টোটাল 118টি মৌল আছে। এখানে দেখো টোটাল কয়টি মৌল আছে, 118টি মৌল আছে। ঠিক আছে। আর এই টেবিলে তোমাদের যেই উপর থেকে নিচে যেগুলি আসে সেগুলি কি আছে, এগুলি হচ্ছে শ্রেণী। তো টোটাল কতগুলি শ্রেণী আছে আমাদের পর্যায় সারণীতে? 18টি শ্রেণী আছে। ঠিক আছে। আর যেগুলি পাশাপাশি সমান্তরালভাবে যাচ্ছে সেগুলিতে কতগুলি আছে, সেগুলিকে বলা হয় পর্যায়। যেগুলি সমান্তরাল বা অনুভূমিক আছে সেগুলিকে কি বলা হয়? পর্যায়। আর যেগুলি উল্লম্ব আছে সেগুলিকে বলা হয় কি? শ্রেণী। তাহলে দেখো, এখান থেকে দেখো কি দেখা যায়, কয়টা পর্যায় আছে? টোটাল 7টা পর্যায় আছে। আর কি আছে? শ্রেণী আছে টোটাল 18টা শ্রেণী। ঠিক আছে। এবার এই টেবিলের মধ্যে তোমাদের দেখো অনেকগুলি মৌল আছে এবং তাদের মধ্যে বিভিন্ন রঙের আছে। ঠিক আছে। তো সেইখানে যেগুলি একদম বাঁদিকে, এই বাঁদিকে যে মৌলগুলো সেগুলির মধ্যে কি ধাতব ধর্ম বেশি, ধাতব ধর্ম সেগুলির মধ্যে বেশি। আর যেগুলি একদম বাঁদিকে আছে, যেটা 18 নম্বর শ্রেণী, সেগুলি কি হয়? নিষ্ক্রিয় গ্যাস। সেগুলি কোন গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস, যেটাকে শূন্য শ্রেণীও রাখা হয়। 18 জায়গায় শূন্যও লেখে অনেক সময়। তাহলে একদম ডান দিকেরগুলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর এই 18র আগের যে ঘরটা আছে শ্রেণীটা আছে 17 নম্বরটা, এখানে সবগুলো কি রয়েছে? এখানে সবগুলো রয়েছে হ্যালোজেন মৌল। আর হ্যালোজেন মৌলগুলো কি হয়? তীব্র তড়িৎ ঋণাত্মক। আর তার চেয়ে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সবগুলো কি হচ্ছে? তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ এরা কি? অধাতু। এরা কি? অধাতু। তাহলে ডান দিক থেকে যদি আমরা বাঁ দিকে যাই তাহলে কি দেখব? যে ডান দিকে কি? অধাতু, আর বাঁ দিকে ধাতু। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে গেলে আমাদের ধাতব ধর্মটা কি হবে? পরমাণুর বাড়তে থাকে। আর যদি আমরা উল্টোটা বলি, যে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই পর্যায় সারণী, তাহলে কি হবে? ধাতু থেকে অধাতুর দিকে যাইতেছি, তাহলে কি হবে? ধাতব ধর্মটা কমবে। আর এইখানে দেখো কিছু নাম্বার দেখা যায়, যেমন হাইড্রোজেনের 1, যে লিথিয়ামের 3, ব্রোমিনের 5, অক্সিজেনের 8। এই 8, 5, 3 এই সংখ্যাগুলি কি? এই সংখ্যাগুলি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। কোশ্চেন নাম্বার 1-এ দেখো, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, পর্যায় সারণীতে মোট কতগুলি পর্যায় আছে? পর্যায় কতগুলি আছে? 7টি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3, পর্যায় সারণীতে অতি ক্ষুদ্র পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? অতি ক্ষুদ্র মানে কি? প্রথমটা কি হচ্ছে? এদিকে শুধু উপরে হাইড্রোজেন ছিল, আর একদম ওইদিকে ওইদিকে একদম ডান দিকে কি ছিল? হিলিয়াম ছিল, নিষ্ক্রিয় মৌল। তাহলে কয়টি আছে? 2টি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, পরমাণু ক্রমাঙ্কের বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট পর্যায়ের মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হবে? পরমাণু ক্রমাঙ্ক যখন বাড়বে তার সাথে সাথে কি হবে? প্রোটন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে, অর্থাৎ কি হবে? পরমাণুটা কি হবে? বড় হবে। আর বড় হলে কি হবে? ব্যাসার্ধ কি হবে? বাড়বে। ব্যাসার্ধ কি হবে? বাড়বে। যদি পরমাণু ক্রমাঙ্ক
বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয়? বাড়বে। কিন্তু এখানে কি আছে, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কি হ্রাস হবে? হ্রাস হবে না, কি হবে? বাড়বে। কারণটা কি? কারণটা হচ্ছে প্রোটন সংখ্যা বাড়বে, নিউট্রন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে। তাহলে কি হবে? বড় জায়গা লাগবে, তাহলে কি হবে? ব্যাসার্ধটাও বাড়বে। এবার দেখো কোশ্চেন নাম্বার 5, ক্রমবর্ধমান পারমাণবিক আয়তন হিসেবে সাজাও। পারমাণবিক আয়তন, আয়তন তাহলে কি হয়? উপরে যার পরমাণু ক্রমাঙ্কটা কি হবে? ছোট, সেটা মানে কম, সেটা কি হবে? ছোট হবে। সেটা প্রথমে আমরা দেখছিলাম কি, এগুলো হ্যালোজেন মৌল, ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন। এখানে কি ক্লোরিনের কত? ফ্লোরিনের 9, ক্লোরিনের 17। তাহলে এইভাবে আস্তে আস্তে বাড়ে। এটা সম্ভবত কত, এদিকে 24-26 এরকম থাকবে, ঠিক আছে। তো এদিকে কি আস্তে আস্তে বাড়বে, তার মানে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বাড়বে, বাড়ার সাথে সাথে কি হবে? তাহলে ব্যাসার্ধটাও বাড়বে, অর্থাৎ আয়তনটাও বাড়বে। তাহলে ফ্লোরিন সবচেয়ে ছোট, তারপর লেস দ্যান ক্লোরিন, লেস দ্যান ব্রোমিন, লেস দ্যান আয়োডিন। এর কোশ্চেন নাম্বার 6, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিন, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম ঋণাত্মকতা কোন পরমাণুর? কোন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম? আর তার সাথে সাথে কি কম হবে? আকারটা বড় হবে। বড় আকার কার হবে? যে সবার কি নিচে থাকে। তাহলে নিচে গেছে আয়োডিন। তো এটা তো দেখেই বোঝা যায়, কারণ টেবিলটা দেখলেই বোঝা যায়। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, প্রকৃতির মৌলগুলির মধ্যে কোন মৌলের অধাতব ধর্ম সব থেকে বেশি? অধাতব ধর্ম সব থেকে বেশি ফ্লোরিনের। আর অধাতব ধর্ম বেশি হচ্ছে কোন সিরিজটার, অর্থাৎ শ্রেণীটার? 17 নম্বর শ্রেণী, যেটাকে বলা হয় কি হ্যালোজেন মৌল, সেটাকে 7B-ও লেখা হয়, 7B শ্রেণীও লেখা হয়। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8, পর্যায় সারণীর কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? দুষ্ট মৌল বলা হয় কাকে? হাইড্রোজেনকে। হাইড্রোজেনকে লেখা হয় বড় হাতের H দ্বারা। আর হাইড্রোজেন অণুর সংকেত H2, আর পরমাণু H। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 9, ক্ষারীয় মৌলগুলির নাম লেখো। ক্ষারীয় মৌল কি কি আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে কি ক্ষারীয় মৌল। অর্থাৎ যে মৌলগুলো কি আছে? একদম বাঁদিকে আছে, একদম বাঁদিকের সিরিজটা হচ্ছে কি ক্ষারীয় মৌলের। আর এগুলি কি ধাতু, আর শুধু হাইড্রোজেনটা বাদ দিয়ে, শুধু কি হাইড্রোজেনটা বাদ দিয়ে। এবার দেখো কোশ্চেন নাম্বার 10, পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? হ্যালোজেন মৌলগুলি কি 7-এর বি উপশ্রেণীতে অবস্থিত, অথবা 17 নং শ্রেণীতে অবস্থিত। দুটোই কি ঠিক? হ্যাঁ, এটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর সাপেক্ষে, আর এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর সাপেক্ষে 7-এর বি। এরপরে কোশ্চেন নাম্বার 11, নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কত? নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কি হচ্ছে? 0। যোজ্যতা হচ্ছে কোনো মৌল বা পরমাণু যখন কি হয়, কোনো ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে, এই যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে, সেই সংখ্যাটাই কি হয়? যোজ্যতা হয়। আর নিষ্ক্রিয় মৌলগুলি কোনো গ্রহণও করে না, কোনো কি ত্যাগও করে না, তাহলে কি হয়? এদের যোজ্যতা 0 হয়। সব নিষ্ক্রিয় মৌলগুলি, অর্থাৎ 18 নং শ্রেণী বা 0 শ্রেণীর মৌলগুলি কি হয়? যোজ্যতা 0 হয়। আর এই শ্রেণীর উদাহরণ কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। দেখো কোশ্চেন নাম্বার 12, বর ধাতু কাদের বলা হয়? বর ধাতু যে ধাতুগুলি কি কোনো বিক্রিয়ায় বা সহজে কি নষ্ট হয় না, সেই ধাতুগুলিকে কি বলা হয়? বর ধাতু। যেগুলি কি হয়? ডি অ্যাক্টিভ বেশি হয়, সক্রিয় নয়। যেমন সোনা, প্ল্যাটিনিয়াম, রূপা, এগুলি দেখবে কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বললেই চলে। এই কারণে সোনার কোনো বা রূপার কোনো জিনিস অনেক দিন কি টিকে থাকে। সেই হিসেবে লোহা, কপার, এই সমস্ত জিনিসের কি তৈরি বস্তু
খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তাহলে বরধাতু সোনা, প্লাটিনিয়াম, রূপা। সোনার সংকেত AU। কোশ্চেন নাম্বার 13, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়ামকে ক্রম হ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। ক্রম হ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী কি করতে হবে? সাজাতে বলা হয়েছে। দেখো সবার উপরে কি থাকে? লিথিয়াম, তারপরে কি থাকে? সোডিয়াম, তারপরে থাকে কি? পটাশিয়াম। এখানে এটা সিকোয়েন্সটা ভুল আছে, ঠিক আছে? তাহলে কি সবার উপরেটা ছোট থাকে, তারপরে এটা বড়, তারপরে এটাকে আরো বড়। তাহলে ক্রম হ্রাসমান অর্থাৎ কি আস্তে আস্তে কি হবে? নামবে, অর্থাৎ আস্তে আস্তে কি হবে? ছোট হবে। তাহলে প্রথমে বড়টা লিখবো, প্রথমে তাহলে কি হবে? কে, কে গ্রেটার দেন, কারণ কে বড়, কার চেয়ে? এন এ, ঠিক আছে? তো এটা ভালো করে লিখছি। তাহলে কি প্রথমে কে, কার চেয়ে বড়? এন এ, আর সবচেয়ে ছোট কি আছে? লিথিয়াম, LI। এবার দেখো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, একটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো। বিরল মৃত্তিকা মৌল অর্থাৎ যেই মৌলটা কি পাওয়া যায় না। দেখো মৃত্তিকা মৌল কোন মৌলগুলা? যেই মৌলগুলো কি হচ্ছে একদম প্রথম শ্রেণীর পরের শ্রেণীটা হচ্ছে মৃত্তিকা মৌল। তো সেখানে কি হচ্ছে? সিরিয়াম হচ্ছে একটি বিরল মৃত্তিকা মৌল। দেখো কোশ্চেন নাম্বার 15, ইউপ্যাক এর ফুল ফর্ম বা পুরা নাম কি? ইউপ্যাক, ইউপ্যাক একটা সংস্থা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা পরীক্ষায় আসে না বললেই চলে, বিভিন্ন বোর্ড এক্সামে আসে। এরপর কোশ্চেন নাম্বার 16, পরমাণুর ব্যাসটি কোন এককে মাপা হয়? পরমাণুর ব্যাস বা ব্যাসার্ধ এগুলি কোন এককে মাপা হয়? পিকোমিটার, ন্যানোমিটার। আগে মাপা হতো কি? অ্যামস্ট্রং দিয়ে, অ্যামস্ট্রং একক। আর 1 পিকোমিটার হচ্ছে কি? 10⁻⁻12 মিটার। আর ন্যানোমিটার 10⁻⁻9 মিটার। আর 1 অ্যামস্ট্রং হচ্ছে 10⁻⁻10 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং এটা, ন্যানোমিটার 10⁹ আর পিকোমিটার 10⁻⁻12। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 17, একটি মুদ্রা ধাতুর নাম লেখো। দেখো মুদ্রা ধাতু হচ্ছে সেই সমস্ত ধাতু যেগুলি দ্বারা কি বানা যায়? মুদ্রা বানা যায়। যেমন তামা, সোনা, রূপা, এগুলো সব কি? মুদ্রা ধাতু। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 18, পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলিকে, অর্থাৎ এই বরাবর যে সারিগুলি থেকে তাকে কি বলা হয়? পর্যায়। আর টোটাল কয়টি পর্যায় আছে? 7টি। আর যেগুলি উল্লম্ব থাকে সেগুলিকে কি বলা হয়? শ্রেণী। আর শ্রেণী কয়টি আছে? টোটাল 18টি শ্রেণী। আধুনিক পর্যায় সারণীতে 18টি, আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কয়টি? 9টি। দেখো লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্মে কি পরিবর্তন হয়? তাহলে ধাতব ধর্ম কি হবে? বাড়বে। কারণ ধাতব ধর্ম হচ্ছে সেই ধর্মটা, যেই ধর্মটা কি বোঝায়? যে কত কি পরিমাণ বা কত সহজে কোনো ইলেকট্রন, কক্ষপথ থেকে ইলেকট্রন কি হবে? বাইরে যেতে পারবে। দেখো যখন কি থাকবে? কক্ষপথটা ছোট থাকবে, সাপোজ মনে করো ছোট কক্ষপথ, তাহলে কি থাকবে? এই নিউক্লিয়াসের টানটা বেশি থাকবে, আকর্ষণ বলটা বেশি কাজ করবে, তখন কি যেতে পারবে না। অর্থাৎ উপরে থাকে কি? ছোট ছোট মৌলগুলি, যেমন লিথিয়াম, সোডিয়াম, তাহলে এগুলোর কি ধাতব ধর্ম কি? কম আছে। আর সেই তুলনা হিসেবে যেগুলি নিচের দিকে আছে, যেমন CS, পটাশিয়াম, এইগুলি কি হচ্ছে? আকারটা বড়, যার কারণে এদের আকর্ষণ বলটা কি হয়? কম হয়, এবং খুব সহজে ইলেকট্রনটা বাইরে চলে যায়। সেই কারণে ধাতব ধর্মটা কি হয়? নিচ থেকে উপরে মানে উপর থেকে নিচে আসলে ধাতব ধর্মটা বাড়ে। ঠিক উল্টোটা যদি বলা হয়, অধাতব ধর্ম কি হবে? কমবে। কারণ ধাতব ধর্ম বাড়লে অধাতব ধর্ম কমবে। এটা দুটো কি? পরিপূরক।